রাত 10টা বেজে 35 মিনিট। মাথাটা উপরের দিকে করে বসে আছে আফজাল হোসেন। কিছুক্ষণ পর তিনজন ছেলেকে নিয়ে আফজাল হোসেনের সামনে আনে কনস্টেবল লতিফ মিয়া। লতিফ মিয়া, ওরা কি করছে? স্যার, ওরা সাব্বিরের লোক। লতিফ, সব কয়টাকে লকআপে ঢোকাও। জি স্যার। আফজাল ভাবতে থাকে। এদের থেকে জানতে হবে সাব্বির কোথায়। স্যার, আমরা জানি না সাব্বির ভাই কোথায় আছে এখন। লতিফ, গরম পানি আনো। লতিফ মিয়া চলে যায় গরম পানি আনতে। স্যার, আমরা সত্যি জানি না সাব্বির ভাই কোথায় আছে। দয়া করে আর গরম পানি ঢালবেন না। আফজাল হোসেন তার হাতের লাঠি নিয়ে আবার মারতে শুরু করে। স্যার, কালকে রাতে এই জায়গায় সাব্বির ভাই রাহাত ভাই এর সাথে একটা ডিল করবে। স্যার, এটা ছাড়া আমরা আর কিছু জানি না। স্যার, আমাদের এইবার ছেড়ে দেন। লতিফ, তোমার কাজ শেষ করো। এটা বলে আফজাল সেখান থেকে চলে যায়। ব্রেকিং নিউজ, গতকাল রাতে বাংলাদেশের ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়ে গেছে। পুলিশের ধারণা করছে এটা কোনো ডাকাতি না, কেউ ব্যাংকে কিছু বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করেছে। পুলিশ কমিশনার মেহরাব খান থানার মাথাটার ওপর দিকে করে চিন্তা করছে কে করতে পারে কাজটা। মেহরাব সময় নষ্ট না করে ফোন দিলেন ইকবালকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। কি মনে করে আমাকে ফোন করছেন? সিয়াম, তোমাকে 12টার আগে থানায় দেখতে চাই। আর তোমার? মেহরাবকে বলতে না দিয়ে স্যার, সবকিছু নিয়ে আসবো। ইকবাল একজন প্রফেশনাল পর্যায়ের হ্যাকার। ইকবাল থানায় এসেই মেহরাবের কাছে চলে যায়। সরি স্যার, এটা আমি মনে হয় না করতে পারবো। ইকবালের কথা শুনে মেহরাব অবাক হয়ে প্রশ্ন করে, কেন? স্যার, এই হ্যাক যে করেছে সে আমার থেকে বড় ধরনের হ্যাকার। তখনই মেহরাবের কাছে ফোন আসে। জি স্যার, আমার কোনো সমস্যা নেই। স্যার, কে ফোন করেছিল? সিএম ফরাদ। ও, 7টা 46 মিনিট। মেহরাব জানালা দিয়ে ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে, রাজকে কেন সিএম এই শহরে আনতেছেন? রহস্যময় মাফিয়া সিরিজ। বর্ষার পর শরতের আগমন ঘটে, বর্ষাকালের মেঘের অবসান ঘটে। আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই। সকাল 9টা বেজে 30 মিনিট। মেহরাবের দোতলা বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির শব্দ শুনে মেহরাব, রিমি ও মেঘা গেটের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে আসে। পরনে তার সাদা কোটের ভেতর কালো শার্ট, সাদা প্যান্ট আর কালো জুতা। আগন্তুকটি লাগেজটা নিয়ে সবার সামনে এসে মেহরাবকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি স্যার। চলো পরিচয় করিয়ে দেই। এই হলো আমার মেয়ে রিমি, আর এই হলো তার বান্ধবী মেঘা, আর এই হলো রাজ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। হ্যালো গাইস। রিমি, রাজকে তোর রুমটা দেখিয়ে দে। আচ্ছা বাবা, এই যে মিস্টার, আসেন। রাজ, রিমি আর মেঘলা পেছনে যাচ্ছে। রিমি বিরক্তিকর ভাবে রাজকে বলল, এই যে এটা আপনার রুম। রাজ ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে চলে আসে আর দেখতে থাকে ব্যস্ত শহরটাকে আর ভাবতে থাকে, বাবা আপনাকে নিচে যেতে বলেছে। হঠাৎ কারোর গলার আওয়াজ শুনে রাজ পিছনে ফিরে তাকায়, দেখে রিমি উক্ত কথাটা বলল। রাজ নিচে এসে দেখে মেহরাব কিছু কাগজপত্র সামনে রেখে বসে আছে। স্যার, আমাকে কি ডাকছিলেন? ও রাজ, এসো বসে এখানে। বলেই রাজকে একটা ছবি বের করে তার হাতে দেয়। কার ছবি এগুলো স্যার? রাফি ও রাকসাম অভিশপ্ত দুনিয়ার রাফিয়ান, এরা দুই ভাই। আজ পর্যন্ত কেউ তাদের দেখে নাই, এমনকি তার কোনো লোকেরাও দেখে নাই। আজকে আমি 5 বছর ধরে তাদের পিছনে পড়ে আছি। তাদের সম্পর্কে আমার কিছু অজানা নয়। রাফি ও রাফসানের কিছু লোক আমি ধরতে সক্ষম হয়েছিলাম। তারপর? কিন্তু তাদের একটাই কথা, তারা রাফিন আর রাফসানকে কখনোই দেখে নাই। যখন তাদের সাথে দেখা করতো তখন মুখে মাস্ক পরা থাকতো, আর তাদের সাথে সবসময় মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করতো। রাফিন বা রাফসানের নাম্বারটা ট্র্যাকিং করলে তো তাদের লোকেশন জানা যেত। করেছি, কাজ হয়নি। ও, ব্যাংক থেকে টাকা চুরি হওয়ার বিষয়টি আমাকে অনেক ভাবাচ্ছে। কেমন ভাবনা স্যার? ব্যাংকে অনেক কঠিন সিকিউরিটির ব্যবস্থা ছিল, তাহলে যে হ্যাকটা করেছে সে কোনো সাধারণ হ্যাকার না। স্যার, আপনার কি মনে হয় কে করতে পারে কাজটা? আমি কিছু কিছু আর্টিকেল থেকে পেয়েছি রাফি ও
ও রাফসান যে শহরে আছে প্রথম শহরের বড় কোনো ব্যাংক থেকে বড় অ্যামাউন্ট চুরি করে। স্যার এখন কি আমরা রাফিন ও রাফসানকে হ্যাকার ভাববো? বাবা যাক, আর তোমাকে ফরাদ স্যার এই কেসের জন্য পাঠিয়েছেন। এটা শুনে রাজ একটু মুচকি হাসে। স্যার বলল তুমি নাকি আসামিদের সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসো। স্যার, আমি আসামিদের আমার স্টাইলে ধরি না, মারিও না, তাদের স্টাইলে তাদের সাথে মাইন্ড গেম খেলি। বলে রাজ চমচময় একটা হাসি দেয়। সেই হাসিতে লুকিয়ে আছে অনেক রহস্য। গুটি গুটি পায়ে চারিদিকে চোখ বোলাতে বোলাতে একজন ছেলে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। অনেকে ছেলেটাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। তাকাবে না ভাই কেন? তার পরনে ছিল ঢিলা ঢিলা পুরনো একটি শার্ট, কালো প্যান্ট, মাথা চুলগুলো বড় বড়, চোখে মোটা ফ্রেমের চশমা। ছেলেটা সব কিছু দেখে মাথা নিচু করে একটা মুচকি হাসি দেয়। যখন সামনে এক পা বাড়াবে তখনই ছেলেটা ডান পায়ে কিছু একটা সাথে লেগে থপ করে পড়ে যায়। এমন সময় কেউ তার হাতটা ধরে দাঁড় করে। ছেলেটি মোটা ফ্রেমে চশমাটি ঠিক করে সামনে তাকিয়ে দেখে একদল ছেলে বেশ উচ্চ স্বরেই হাসছে। ছেলেটি আবারও চোখে চশমাটা ঠিক করে নেয়। সে চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে, তখনই ছেলেগুলোর নেতা সজীব নামে ছেলেটি তার হাত ধরে টেনে নেয়। কিরে, তোর নাম কি? রাফি। আয়ান, সিগারেটটা জ্বালিয়ে দে। আয়ান নামে ছেলেটি সিগারেট জ্বালিয়ে সজীবের কাছে দেয়। সজীব জোরপূর্বকভাবে রাফির মুখের সামনে ধরে বলতে লাগলো, এই খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। বিনয় এবং নরম গলায় বলতে থাকে, ভাই আমি জীবনেও এসব খাইনি, আমি খেতে পারবো না ভাই। রাফির কথা শুনে সবগুলো ছেলে হো হো করে হাসতে লাগলো। ছেলেগুলোর মধ্য থেকে শ্রাবণ নামে ছেলেটি রাফির মুখে সিগারেট চেপে ধরে বলল, তুই খাবি না আজ, তোর 14 গোষ্ঠী খাবে আজ। টান সিগারেট টান। রাফির ঠোঁট সিগারেটের আগুনে লেগে কিছুটা পুড়ে যায়। রাফি কান্না করতে বলে, ভাই এটা আমার দ্বারা সম্ভব না, আমাকে ছেড়ে দেন। ওই যে মেয়েটা আসছে ওর সামনে যাবি, ওর ওনার জোরে টান দিবি, যা এখন। ভাই পারবো না আমি। কথাটা বলে দেরি হলো, কিন্তু সজীব রাফির গালে চর বসাতে দেরি হলো না। রাফির চোখে লাল হয়ে আসছে, সে কিছু বলতে যেও বলতে পারলো না। আজ প্রথম র্যাগিংয়ে পড়েছে রাফি। রাফির কাঁধে আয়ান হাত রেখে বলল, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নে। আরে না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। ওকে, মেয়েদের সব মডার্ন ড্রেস নাইট পার্টিতে পরে অর্ধেক খোলা অর্ধেক ঢাকা এই ধরনের ড্রেস পরিয়ে দেই, কেমন অবস্থা হবে? তোরা পারিস বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আরে ওই শামিম দাঁড়া। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। ঠিক আছে ভাই। হা। রাফি খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। রাফি কেবল শামীমে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাফি এভাবে কাঁদতে কাঁদতে সজীবকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া, আমি তো শুধু পড়াশোনা করার জন্য এই শহরে এই ক্যাম্পাসে এসেছি, আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমাকে ছেড়ে দেন ভাইয়া। কাল আমার ক্লাস পরীক্ষা ভাইয়া, আমাকে পড়তে হবে, আমি আপনার ছোট ভাইয়ের মতো। রাফির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। ক্যাম্পাস থেকে টেনে রাফিকে পিছনের দিকে নিয়ে আসে অনেকেই, তাদের পিছনে আসতে থাকে। কেউ রাফিকে বাঁচাতে আসছে না, কারণ সজীবকে সবাই ভালো করেই চেনে। সজীব ঢাকার প্রভাবশালী মেয়র শহীদ হোসেনের ছেলে, সেই সাথে সজীবের চাচা ইউনিভার্সিটির চেয়ারম্যান। সজীব তৃতীয় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সবাইকে প্রতিদিন র্যাগ করে, তাই সবাই তাকে ভয় পায়। কোনোদিন কেউ কিছু বলে না, বলতে পারে না। রাফি এমনভাবে র্যাগিংয়ে ফেসে যাবে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পর শামীম হাসে, কি রে শামীম, এত দেরি হলো কেন আনতে? ভাই সাথে করে 5টা ডিমও নিয়ে আসছি। খেলা শুরু করেন ভাই, এত দেরি কেন? অনেক স্টুডেন্টও মজা দেখতে আসছে। ওদের কথা শুনে রাফির বুকের ভিতর ধুকপুক করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, লজ্জায় মরে যেতে প্রাণ চাচ্ছে। শ্রাবণ, শামীম, আয়ান রাফির শরীর থেকে শার্টটা খুলে ফেললো, কিন্তু অনেকে রাফির বডি দিকে লক্ষ্য করলে। দবদবের সাদা বুক আর জিম করা বডি, রাফির মাথাটা নিচু করে রেখেছে। তামিম আর হৃদয় রাফির গায়ের মধ্যে পোড়া মোবাইল ঢেলে দেয়। রাফির শরীরে কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ রাফির মাথায় ডিমগুলো ভেঙে দেয়। সজীব উঠে এসে রাফির বুকের মধ্যে লাথি মারে। রাফি ছিটকে পড়ে যায় আর সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। রাফি লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে আসে। অনেকেই দেখছে রাফিকে। রাফি সেদিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে দৌড়ে গেট থেকে বের হতে যাবে, এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে রাফি নিচে পড়ে যায়। মোবিলের কারণে রাফি কিছু দেখতে পাচ্ছে না। খানিকটা মোবিল মুছে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। রাফি কিছু বলবে তার আগে মেয়েটা রাফির গালে কোষ একটা চড় মারে আর বলতে থাকে,
বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছি শালামা। রাফি সেখান থেকে মাথা নিচু করে দৌড়ে চলে আসে। রাস্তার অনেকেই রাফির এমন অবস্থা দেখে হাসতে থাকে। রাফি বাসায় এসে নিজেকে শান্ত করতে পারছে না। শান্ত ছেলেটা অশান্ত হয়ে পড়েছে। কোনো এক অশান্ত শহরের শান্ত ছেলে রাফি। আজ তার কাছে সবকিছু অনুভূতিহীন মনে হচ্ছে। রাফি আয়নায় নিজেকে দেখে, নিজেই চিনতে পারছে না। তবে সে শান্ত হয়ে নিজেকে আর একবার আয়নায় দেখে রহস্যময় মুচকি হাসি হাসছে। ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী নিজাউদ্দিন হাওলাদারকে গতকাল রাতে কে বা কারা যেন মারাত্মকভাবে খুন করেছে। নিউজটা দেখে মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়, মোবাইলটা বের করে থানায় ফোন করে। বেরিয়ে পড়ে মেহরাব। এদিকে রাত সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নেমে দেখে কেউ নেই। তাই সে মেহরাবের রুমের সামনে যেয়ে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। চিন্তিত হয়ে বসে সে মেহরাবকে ফোন লাগায়। 2 বার রিং হওয়ার পর ধরে। হ্যালো স্যার, কোথায় আপনি? রাজ, তুমি রেডি হয়ে থানায় চলে আসো। কিন্তু স্যার, আমার তো কালকে জয়েন হওয়ার কথা ছিল। আজ চলে আসো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। গুরুত্বপূর্ণ একটা কেস চলে এসেছে, তাড়াতাড়ি আসো। ওকে স্যার। রাজ রেডি হয়ে মেহরাবের বাসায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে যেয়ে দেখতে পায় 3টা ছেলে একটা মেয়েকে জোর করে গলি দিয়ে নিয়ে যাচ্ছে। রাজ গাড়ি থেকে নেমে সেখানে যায় এবং বলতে থাকে, ভাই, আপনারা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রতি উত্তরের ওগুলো রাজকে দেখে বলতে থাকে, দেখ, পুলিশ চলে এসেছে। এটা বলে হা হা করে হাসতে থাকে। শোন অফিসার, আমরা সাব্বির ভাইয়ের লোক, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। তুই চলে যা, বেশি ঝামেলা করলে খারাপ হয়ে যাবে কিন্তু। রাজ নিজের রাগটাকে কন্ট্রোল করে আবারও বলে, কি কারণে তোরা মেয়েটিকে নিয়ে যাচ্ছিস? তাদের মধ্যে থেকে একজন বলল, এই মেয়েকে আমি প্রপোজ করেছিলাম বলে সে আমাকে সবার সামনে চর মেরেছে, তাই আজ ওকে আমরা রেপ করে আমার প্রতিশোধ নেব। দেখ ভাই, আমি ঝামেলা করতে চাই না, তাই ঝামেলা করার আগেই মেয়েটাকে ছেড়ে দে বলছি। লোকগুলোর মধ্যে থেকে একজন এসে রাজের কলার ধরে মারতে যাবে, এমন সময় কোথা থেকে যেন একটা বুলেট শাট করে এসে ছেলেটার মাথায় লাগে। গরম বুলেট তার মাথায় লেগে তাজা রক্ত এই রাস্তাটা ভিজে যায়। সেখান থেকে বাকি 2টা ছেলে মেয়েটাকে ছেড়ে রাজকে মারতে যাবে, এমন সময় কোথা থেকে যেন 2টা বুলেট এসে একজনের গলায় লাগে আর একজনের বুকে। তাজা রক্তটায় রাস্তায় ভিজে গেছে। মেয়েটা চিৎকার দিয়ে এসে রাজের পিছনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রাজ অবাক হয়ে রাজগুলোর দিকে তাকিয়ে আছে আর ভাবতে থাকে, কে তাকে বাঁচাতে 3 জনকে মেরে দিল। হঠাৎ একটা ছেলে সাইকেল থেকে নেমে এসে রাজের হাতে একটা বক্স দিয়ে দ্রুত সাইকেল চালিয়ে চলে যায় কিছুক্ষণের মধ্যে। সেখানে মেহরাব চলে আসে এবং এসব কি হলো জানতে চায়। রাজ থেকে প্রথম থেকে ঘটনাটা খুলে বলে। মেহরাব গম্ভীর হয়ে রাজকে বলে, প্রথম দিনে ঝামেলা করে ফেললে। মেহরাব রাজের হাতের বক্সটি নিয়ে দেখে বলে, খুলে দেখো কি আছে এর ভিতর। সাবধানে বক্স খুলে দেখতে পায় একটি চিঠি আর রাজের একটা ছবি আর কিছু গোলাপের পাপড়ি। রাজ চিঠিটা পড়তে শুরু করে। সেখানে লেখা, ওয়েলকাম রাজ, আমার মাফিয়া মাস্টার মাইন্ড সিটিতে। খেলবো তোমায় নিয়ে আমার মাইন্ড সিটিতে, রেডি থেকো। প্রিয়, তোমার শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পড়ে রাজ চিন্তায় পড়ে যায়, কে দিল চিঠিটা। রাজের হাত থেকে মেয়েরা চিঠিটা নিয়ে পড়তে থাকলো। চিনিও চিন্তায় পড়ে গেল, সব যেন গোলক ধাঁধার মতো। থানায় এসে মেহরা ভাবতে থাকে, যেদিন রাফি আর রাফসান এই শহরে আসে সেদিনই ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়। পরের দিন সিএম রাজকে এই শহরে আনে। আর সবচেয়ে বড় চিন্তা করার বিষয়, ঢাকা এত অফিসার থাকতে রাজকেই বা কেন আমার বাসায় থাকতে দিল। আবার কালকে রাত্রে নিজামুদ্দিন খুন, আর আজ রাজকে চিঠি কে দিল। সবকিছু মেহরাবকে অনেক কিছুই ভাবাচ্ছে। মেহরাব তো শান্তশিষ্ট মাথায় একজন মাইন্ড গেমার, তাহলে সে কি নিজেই নিজেকে গুলিয়ে ফেলছে? রাত 2:45। নাইট ক্লাব থেকে গাড়ি করে ফিরছে সজীব, আয়ান, সোহাগ, শামীম, হৃদয়। ওরা প্রতিদিনই নাইট ক্লাবে যায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎই সজীব দেখলো কেউ যেন রাস্তার মাঝখানে বাইকের ওপর এক পায়ের ওপর দিয়ে বসে আছে। পরনে লম্বা টুপি, মুখে মাস্ক, কিন্তু মাস্কের ঠোঁটের অংশটুকু কাটা। লম্বা হাতার জ্যাকেট, কালো প্যান্ট, কালো বুট। বাইকের ওপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। সজীব দূর থেকে হর্ন দিচ্ছে, কিন্তু আগন্তুকটি সেখানে স্থির হয়ে বসে আছে। সজীব এবার রাগ উঠে যায়, যার কারণে গাড়ি থেকে নামতে থাকে। এই, কে তুই? এইভাবে রাস্তার মধ্যে বসে আছিস কেন? চারিদিকে পিন পতন নীরবতা। হঠাৎ করে রাস্তার মাঝে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। পাশের ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়ে আছে। আগন্তুকটা কিছু বলছে না দেখে সজীব রেগে গিয়ে তার কলার ধরতে যাবে। এমনত অবস্থায় আগন্তুকটা উঠে এসে সজীবকে সজোর একটা চড় বসিয়ে দেয়। তখন গাড়ি থেকে সবাই নেমে আগন্তুকটাকে মারতে যাবে। তখনই আগন্তুকের পেছন থেকে একটা 5 বুলেটের M500 গান ব্রেং করে।
শামীমের পায়ে গুলি করে দেয়। শামীম ব্যথায় চিৎকার করে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি, গুলি করলেন কেন? আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে শুনলাম ভার্সিটিতে নাকি র্যাগিং করিস? সবাই মাথাটা নিচু করে চুপ করে থাকে। তাদের এমন ভয় পেতে দেখে আগন্তুকটা আরো হাসতে থাকে আর বলতে থাকে, আর যদি ভার্সিটিতে যে র্যাগিং করিস তাহলে এখন তো শুধু একটার পায়ে গুলি করেছি, পরে কিন্তু সবগুলোর গরম বুলেট দিয়ে মাথার খুলিটাই উড়িয়ে দিব। আর আমি কিন্তু সবাইকে দুইবারই চান্স দেই, প্রথমবার বুঝাই, আর তা না বুঝলে দ্বিতীয়বার গরম বুলেট দিয়ে মাথাটা ঠান্ডা করে দেই। কথাটা বলে আগন্তুকটা বাইকটা নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। শামীম বুলেটের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সবাই তাকে ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু গুলি খাওয়া রোগী পুলিশ কেস দেয়, কেউ তাকে ভর্তি করায় না। সজীব মেয়রের ছেলে হওয়ায় কিছুক্ষণ পর সব ব্যবস্থা হয়ে যায়। সবাই শামীমের মা বাবাকে খবর দিয়ে এনে সজীবরা চলে যায়। সজীব ভাবতে থাকে, কে সেই আগন্তুক, হঠাৎ এসে অন্ধকারে মিলে গেল, কি রহস্যটা বা কিছুই বুঝতে পারছে না। আজ 2 দিন পর রাফি আবারও ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু যেতে না যেতেই সজীবের গ্যাংয়ের সাথে দেখা হয়। রাফি মাথা নিচু করে ওদের সামনে দিয়ে চলে আসবে, এমন সময় সজীব রাফিকে ডাক দেয় আর বলতে থাকে, কি রে, তোর নামটা যেন কি মনে পড়ছে না? ভাই, আমার নাম রাফি হাসান। তা তুই কেমন আছিস? জি ভাই, ভালো। আমি আসি এখন। সজীব বসা থেকে উঠে দাঁড়িয়ে রাফির গালে কোষ একটা চড় মারে আর বলতে থাকে, প্রথমত তুই বড় ভাইদের থেকে সালাম দিস নাই, দ্বিতীয়ত আমি তোকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কিন্তু তুই জিজ্ঞেস করলি না। রাফি নরম গলায় জবাব দেয়, আর হবে না ভাই। পরের বার থেকে যেন এমন আর না হয়। যাই এখন এখান থেকে। রাফি কিছু না বলে গালে হাত দিয়ে মাথাটা নিচু করে ক্লাসের দিকে চলে যায়, কিন্তু সে বুঝতে পারছে না কোনটা ওর ক্লাস। সে কাউকে জিজ্ঞেস করতে যাবে, এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে ডাকে। রাফি পেছনে তাকিয়ে দেখে 6টা মেয়ে গাছে নিচে বসে আছে। মেয়েগুলোর মধ্যে থেকে স্নেহা নামের মেয়েটি বলতে থাকে, এই নীল শার্ট, এদিকে আয়। রাফির পরনে ছিল ঢিলাঢালা একটা নীল রঙের শার্ট, কালো প্যান্ট। রাফি আশেপাশে তাকিয়ে দেখতে থাকে তাকে ডাকছে নাকি অন্য কাউকে। স্নেহা আবারও বলতে থাকে, এই এদিক ওদিক তাকাস না, তোকে ডাকছি, এদিকে আয়। রাফি গুটি গুটি পায়ে ওদের সামনে যেয়ে দাঁড়ায় আর বলতে থাকে, আপু আমাকে ডেকেছেন? ডেকেছি। তোর নাম কি? জি, আমার নাম রাফি হাসান। তা তুই এসব ড্রেস পরে ভার্সিটিতে আসছিস কেন? আমার তো এইরকম জামা কাপড় ছাড়া অন্য কোনো জামা কাপড় নেই। রাফির এই কথা শুনে পাশ থেকে মীরা নামের মেয়েটি বলতে থাকে, কেন রে, তোর কাছে কি ভালো কাপড় কেনার টাকা নাই? তাহলে এক কাজ করতে পারিস, ভার্সিটির গেটের সামনে থালা নিয়ে বসে পড়বি, সবাই তোকে টাকা দিবে, সেই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি। এগুলো বলে সবাই হো হো করে হাসতে থাকে। রাফি তার চশমাটা ঠিক করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে রিয়া নামের মেয়েটি রাফিকে বলতে থাকে, কোন ক্লাসে পড়িস তুই? 2য় বর্ষে। তাহলে তো তুই তো আমাদের জুনিয়র। এই কাগজটা দিয়ে ওই সাদা ড্রেস পর মেয়েটাকে দিবি। আপু, এই কাগজে কি লেখা আছে? তাকে দিয়ে আসতে বলছে, তুই দিয়ে আয়। এত প্রশ্ন কেন করিস? যা তাড়াতাড়ি। রাফি কাগজটা নিয়ে মেয়েটাকে পেছন থেকে ডাক দেয়। মেয়েটা পেছনে ফিরলে রাফিকে দেখে ওই দিনের চর দেওয়া মেয়েটা। রাফির হাত গালে চলে যায় আর বলতে থাকে, আপু, এই কাগজটা গাছের নিচে বসা একটা মেয়ে আপনাকে দিতে বলছে। নুসরাত নামের মেয়েটির কাগজটা নিয়ে পড়তে থাকে, আর পড়া শেষ হওয়ার সাথে সাথে নুসরাত রাফির গালে কষি একটা চড় মারে। রাফি তার চশমাটা ঠিক করে নুসরাতকে জিজ্ঞেস করে, আপু, আপনি আমাকে মারলেন কেন? আমি কি করেছি? কি করেছিস জানিস না? তোর সাহস কি করে হলো আমাকে প্রেম নিবেদন করার? আপু, চিঠিটা তো আমি লিখিনি, আর আমি তো আপনাকে চিনিও না। ওইখানকার আপুগুলো আমাকে বলছে আপনাকে কাগজটা দেওয়ার জন্য। আমি তো জানি না এই কাগজে কি লেখা আছে। কই, ওখানে তো কোনো মেয়ে নেই, আর আমাকে মেয়েরা প্রেমের চিঠি দিতে যাবে কেন? তুই আমাকে পাগল পেয়েছিস? সর এখান থেকে। রাফি মাথা নিচু করে সেখান থেকে চলে আসে আর একটা ছেলেকে জিজ্ঞেস করে 2য় বর্ষের ক্লাসরুমে চলে আসে। রাফি দেখে যে সেখানে 2-3 জন ছাড়া কেউ নেই, তাই সে পেছনে যেয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর আস্তে আস্তে রুমটা ভরে যায় স্টুডেন্ট দিয়ে, কিন্তু কেউ রাফির আশেপাশে বসে না। স্যার ক্লাস করে রুমে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে যায়। স্যার ক্লাস করাচ্ছিল, এমন সময় স্যার বলে, এই পিছনের বেঞ্চের ছেলে, দাঁড়াও। তুমি কি নতুন? তোমার নাম কি? দাঁড়িয়ে বলতে থাকে, জি স্যার, আমি নতুন। আমার নাম রাফি হাসান। তা তুমি কই ছিলে এতদিন? স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে টিসি নিয়ে এসেছি।
তা তোমার ড্রেসের এমন অবস্থা কেন? রাফি একটা মুচকি হাসি দিয়ে বলতে থাকে, জীবনে যে কোনোদিন দুঃখ ভোগ করেনি তার পক্ষে দুঃখ উপলব্ধি করা সহজ নয়। যে ব্যক্তি সারা জীবন প্রাচুর্য ও বিলাসের মধ্যে জীবন যাপন করে সে কি করে গরিবের অন্তরের জ্বালা অনুভব করবে? কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় আমাকে, আর সেই অল্প টাকা দিয়ে মাস চলতে হয়। তাই স্যার, ভালো জামা কাপড় কেনার টাকা আমার কাছে নেই। রাফি তার চোখ দুটো মুছে নেয়। স্যার দুঃখ প্রকাশ করে বলে, তুমি জীবনে কিছু করতে পারবে, দোয়া করি। স্যার ক্লাস শেষ করে চলে যায়। কিছু ছেলে এসে রাফির সাথে মজা করা শুরু করে। রাফি সব সহ্য করতে না পেরে ব্যাগটা নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। পুকুর পাড়ে বসে রাফি বলতে থাকে, এই শহরে কত রং, কত লোকের আনাগোনা, শুধু আমার গলির চাপা কান্না এই শহরে যায় না শোনা। রাজ, কেসটা নিয়ে কত দূরে গিয়েছ? রাজ থানায় বসে বসে কিছু ফাইল দেখতে থাকে। হঠাৎ মেহরাব তার কেবিনে এসে উক্ত কথাটি বলল। স্যার, একটা কথা বলি, সত্যিকারের জ্ঞানী, গুণী ও বিদ্বান ব্যক্তিদের আত্মপ্রচারের প্রয়োজন হয় না। স্যার, যে যেখানে আছে তাকে সেখানে থাকতে দেন, তবেই তার স্বাভাবিক রূপটা ফুটে উঠবে। রাজ, তুমি কি বলতে বা কি বুঝতে চাচ্ছ? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। থাক না স্যার, কিছু কথা বুঝতেও হবে না। আমি জানি আপনিও মাইন্ড গেম খেলতে ভালোবাসেন, তাই কথাটার অর্থ আপনার অজানা থাকবে না। আর আপনাকে একটু রহস্যময় করে তুলি। বলে রাজ কেবিন থেকে বেরিয়ে আসে আর রহস্যময় মুচকি হাসতে হাসতে থাকে। রাত 10:10 সাব্বির ভাই আর রাহাত ভাই সামনাসামনি বসে আছে। এলাকাটা শহর থেকে দূরে কোলাহলমুক্ত জায়গা। চারিদিকে জোনাকি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা শেয়াল কুকুরের ডাক। পিন পিন নিরাপত্তায় সাব্বির বলে, রাহাত দেখ, এই ডিলটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 4 কোটি টাকা লাভ হবে, তাই আমি এইটা মিস করতে চাই না। রাহাত তার হাতের জ্বলন্ত সিগারেটটা জোরে টান দিয়ে বলতে থাকে, দেখ সাব্বির, ডিলটা যেমন তোর গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমারও গুরুত্বপূর্ণ। কিন্তু কি রাহাত? দেখ, সালমান ভাই চায় না তুই কোনো ঝামেলা করিস এই ডিলটা নিয়ে, তবে তুই ডিলটা পাবি। বললাম তো কোনো ঝামেলা করব না। তোর ব্যাগটা দে, আমারটা নিয়ে যা। সাব্বির ও রাহাতের হাতের ইশারায় তাদের লোকরা ব্যাগ আদান প্রদান করে। যখন সাব্বির ও রাহাত বসা থেকে উঠবে তখন একটা বাইক এসে থামে তাদের সামনে। বাইকের উপর আরাম করে বসে পায়ের উপর পা তুলে সিগারেট টানছে আগন্তুকটি। পরনে আর মাথায় লম্বা টুপি, কালো প্যান্ট, কালো বুট, মুখে রকস্টার মাস্ক। সাব্বির বলতে থাকে, কে তুই? এখানে কি জন্য এসেছিস? আগন্তুকটি কিছু না বলে সিগারেটটা টান দেয়, আবার টান দিয়ে হো হো করে হাসতে থাকে। রাতের রাগ উঠে যায়, সে তার পেছন থেকে গান বের করে টিকারে চাপ দিবে, এমন সময় আগন্তুকটি সিগারেটটা মাটিতে পিষে বলতে থাকে, আহা, এত তাড়াহুড়ো কিসের? আয় বসে শান্তিতে কথা বলি। এত উত্তেজিত হলে তো হবে না। কি চাস তুই? এখানে কেন আসলি? আগন্তুকটি হো হো করে হেসে বলতে থাকে, তোদের এই ডিল থেকে 65% শেয়ার আমার চাই। সাব্বির আর রাহাত হাসতে হাসতে বলে, আর রাহাত, কি তোকে 65% দিতে হবে? সাব্বির তার গানটা বের করে টেবিলের উপর নাড়াতে নাড়াতে বলে, যদি 1%ও না দেই তাহলে কি করবি? আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে হাসতে বলতে থাকে, যদি তোরা কিছুক্ষণ পর আমার পা ধরে বলিস 90% শেয়ার আমাকে দিবি, তখন কেমন লাগবে? তার সময় নষ্ট না করে আগন্তুকের মাথায় কান ধরে আর আগন্তুক জোরে হাসতে থাকে, বলতে থাকে, একটু পিছনের দিকে তাকিয়ে দেখ। সাব্বির ও রাহাত পেছনে ফিরে দেখতে থাকে তাদের এক একটা লোক নিচে পড়ে যাচ্ছে। কারো কপালে, কারো বুকে গরম বুলেটের আস্তরণ পড়ে আছে। বোঝা যাচ্ছে কোথা থেকে সেই স্পাইপার চালানো হচ্ছে। পরিবেশটা থমথমে, পিনপত নিরাপত্তা। চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর চারদিকে সাব্বির ও রাহাতের লোকের নিথর দেহ পড়ে রয়েছে। কিছুক্ষণ পর লাশগুলো খ্যাকশিয়াল খুবড়ে খুবড়ে খাবে। আর সাব্বির আগন্তুকের পায়ের কাছে বসে আছে। ভাই, ডিলের পুরো টাকাই আপনি নিয়ে চলে যান, আমাদের দয়া করে ছেড়ে দেন। আগন্তুক হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, বলেছিলাম না আমার পা ধরে ক্ষমা চাইবি? আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে গানটা হাতে নিয়ে ঠিকারে চাপ দিয়ে পরপর 5টা বুলেট সাব্বিরের বুকে নষ্ট করে। এটা দেখে রাহাত কান্না করতে করতে আগন্তুকের পায়ে ধরে। আগন্তুক উচ্চ স্বরে হেসে বলতে থাকে,
তোকে মারবো না, তুই যে সালমানকে বলে দিবি শত্রুকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে নয়। খেলবো তোদের শহরে আর মারবো তোদেরই স্টাইলে। বলেই আগন্তুক তার বাইক নিয়ে চলে আসছে, অন্ধকারে মিলিয়ে যায়। রাহাত সেখানে বসে না গাড়িতে এসে বসে আর ভাবতে থাকে কে এই আগন্তুক। সকাল 6:20 কাকের ডাকে রাজের ঘুম ভেঙে যায়। সে আবারও ঘুমের চেষ্টা করে, কিন্তু ঘুম রাজের চোখে হানা দেয় না। শহরে কাকগুলো এমনই, কারণ ছাড়া কাকা করতে থাকে। রাজ বিরক্ত হয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সে ভাবতে থাকে ছাদে গেলে মন্দ হয় না, যেই ভাবা সেই কাজ। ছাদে যেয়ে রাজের মনটা ভালো হয়ে যায়, কারণ চারিদিক থেকে শীতের হাওয়া হালকা হালকা করে সূর্যের তার আলো ছড়াচ্ছে। শান্ত পরিবেশে মাঝে মধ্যে গাড়ির হর্ন দিচ্ছে আর সাথে কাকের বিরক্তকর ডাক। রাত সময় এবং পরিবেশটা মন দিয়ে উপভোগ করছে। এত সকালে আপনি ছাদে কি করছেন? হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে। রাজ পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা হলদে পরি দাঁড়িয়ে আছে। রিমি মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দর, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে। লম্বা লম্বা চুল কোমর ছাড়িয়ে পড়েছে, ঘন কালো লম্বা চোখের পল্লব, বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা। গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। যে কোনো পুরুষ মানুষের মনে সুপ্ত অনুভূতি তৈরি করতে তার চোখের চাউনি যথেষ্ট, কিন্তু রাজ এই মায়ায় জড়াতে চায় না। রিমি বলা কথায় রাজ উত্তর দেয়, না তেমন কিছু না, হঠাৎ ঘুমটা ভেঙে যায়, ছাদে চলে আসলাম, এখন মনটা ভালো হয়ে গেল। রিমি বিরক্ত হয়ে বলল, ও আসার পর থেকে তো তোমার সাথে কোনো কথাই হলো না, তা তুমি এত সকালে ছাদে কি করো? আমি প্রতিদিনই সকালে ছাদে আসি আর পরিবেশটাকে মন দিয়ে অনুভব করি। আচ্ছা রিমি, তুমি কি কোনো কারণে আমার সাথে রেগে আছো? আপনাকে আমার সহ্যই হয় না। রাজ অবাক হয়ে ভাবতে থাকে, কি কারণে সে আমার উপর রেগে আছে? আমি তো এমন কোনো কিছু করিনি যাতে রাগ করবে। রাজ ভাবতে ভাবতে প্রশ্ন করে ফেলে, কেন সহ্য হয় না আমাকে? কি করেছি আমি? কারণ আপনাকে বাবা আমার রুমটা দিয়ে দিয়েছে। সেই রুমটা ছিল আমার পছন্দের রুম, আর আপনি ভুলেও ওই রুমে আমার পছন্দের জিনিসে হাত দিবে না। বাবার কারণে শুধু আপনাকে কিচ্ছু বলছি না, নয়তো। তুমি সকালের এই পরিবেশটাকে উপভোগ না করে আমার সাথে ঝগড়া করছো কেন? কি আমি আপনার সাথে ঝগড়া করছি? আচ্ছা, আমার পছন্দের জিনিসের জন্য না হয় ঝগড়া করবই। শোনো, বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। রাজ এটা বলে শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে নেমে আসে। আজ শহর থেকে দূরে নির্জন এলাকা থেকে পুলিশ 7টা লাশ উদ্ধার করেছে। লাশগুলোকে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে তা এখনো জানা যায়নি। এই ছিল আজকে সকাল 8টার খবর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। মেহরাব খবরটা শুনে রাজকে ডাকতে থাকে। রাজ পুরো রেডি হয়ে মেহরাবের সামনে এসে অনুমতি নিয়ে বসে পড়ে। স্যার ডেকেছিলেন? কোনো সমস্যা? রাজ, সমস্যা তো অনেক। শহরে একের পর একটা খুন হয়ে যাচ্ছে, কিন্তু আসল খুনিকে সেটাই তো বুঝতে পারছি না। স্যার, আজ যেখানে খুন হয়েছে সেখানে কে তদন্ত করছে? টিভিতে দেখলাম আরজাল সেখানে আছে। তাহলে মনে হয় সে এই কেসের দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার কি মনে হয় জানো রাজ, খুনটা রাফিন বা রাফসান করেছে। রাজ নরম এবং ভয় পাওয়া কণ্ঠে বলল, কেন স্যার আপনার এমন মনে হলো? দেখো, খুন হওয়া লোকগুলোর মধ্যে ঢাকার বড় ড্রাগ ব্যবসায়ী সাব্বিরকেও সেখানে মৃত পাওয়া গেছে। আর সবচেয়ে বড় কথা, সাব্বির হলো সিএম ফরাদ স্যারের কাছের লোক, তাই সাব্বিরকে মারার সাহস কেউ করবে না। রাজ মুচকি এসে বলে, হয়তো স্যার সাব্বির টাকার লোভে তার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, তাই কোনো রহস্যময়ী আগন্তুক তাকে মেরে চলে গেছে। মেহরাব রাজের কথায় কিছুটা বুঝতে পেরে মুচকি হাসে। রাজকে নিয়ে থানায় চলে যায়। রাফি সকালে হেঁটে হেঁটে ভার্সিটি যাওয়ার সময় হঠাৎ কারো বাঁচাও বাঁচাও চিৎকার শুনে রাফি পেছন ফিরে তাকায়। দেখে 6 জন লোক একটা লোককে জোরাজুরি করছে, কিন্তু একজন লোক 6 জনের সাথে পেরে উঠতে পারছে না। 6 জনের থেকে 4 জনের কাছে পিস্তল আছে, তাই রাফি তার পকেটে থেকে পুরনো আমলের একটা বাটন সেট বের করে কাকে যেন ফোন দেয়, কিন্তু নেটওয়ার্কের কারণে ফোন বন্ধ দেখাচ্ছে। রাফি গুটি গুটি পায়ে সেখানে যেতে থাকে। সেগুলোর মধ্যে থেকে নেতা টাইপের রাসেল নামে ছেলেটি রাফিকে দেখে রেগে বলতে থাকে, কি রে, কে তুই, এখানে কি করিস? রাফির ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর নীরব পরিবেশটাকে অনুভব করছে। কাকা ডাক, কিছুক্ষণ পরপর গাড়ির হর্ন আর রাফির বুকে ধুকফুক আওয়াজ। রাফি ভয়ে ভয়ে বলতে থাকে, ভাইয়া
পিছন থেকে চিৎকার শুনে এখানে এসেছি। দেখলাম লোকটা বিপদে পড়ছে, তাই সাহায্য করতে এলাম। রাফির কথা শুনে রাসেল হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, কি তুই ওকে সাহায্য করবি? দেখে তো মনে হয় বস্তি থেকে এসেছিস, আবার মনে হয় 2 দিন ধরে কিছু খাস না। রাসেল তার বন্দুকটা রাফির মাথায় ধরে বলে, এখানে 5টা বুলেট আছে, বাঁচতে চাইলে চলে যা, নয়তো একটা খা, একেবারে শান্ত হয়ে যাবে। রাফি ভয়ে ভয়ে নরম গলায় বলতে থাকে, ভাই উনি কি করেছেন? ওনাকে এভাবে মারছেন কেন? সে এই শহরে ব্যবসা করে, অথচ সালমান ভাইকে চাঁদা না দিয়ে আজ থেকে মেরে সালমান ভাইকে গিফট করব। রাসেল এসে রাফির কলার ধরে আর রাফি রাসেলের কানে কানে বলতে থাকে, আমার কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। রাফি এবার সবার সামনেই বলতে থাকে, ভাই আমাকে মারবেন না, ভাই আমাকে ছেড়ে দেন। এই ধর 2 শালাকে, একেবারে ঠান্ডা করে দেয়। গুলির ট্রিগারে চাপ দিতে যাবে এমন সময় পুলিশ জিপ এসে থামে সবার সামনে। তা দেখে রাসেল এবং তার দোকেলের দৌড়ে পালাবে, তো পুলিশ তাদের ধরে ফেলে। এসআই কামরুল এসে লোকটাকে সালাম দিয়ে বলতে থাকে, স্যার কোনো ক্ষতি হয়নি তো? আনাম চৌধুরী ঢাকায় 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন, প্রচুর সম্পদের মালিক তিনি। আনাপ এসআই এর প্রতি উত্তরে বলে, না আমার কিছু ক্ষতি হয়নি, ওদের থানায় নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। পুলিশ চলে গেলে আনাপ সাহেব আমাকে প্রশ্ন করে, বাসা কোথায় তোমার? স্যার চট্টগ্রাম। স্যার বলতে হবে না, আঙ্কেল বলেও। আর তুমি ঢাকায় কি করো? জি আঙ্কেল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আনাপ কিছুক্ষণ ভাবার পর, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও? কি যে বলেন আঙ্কেল, এটা তো আমার কর্তব্য, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। রাফিকে বলে, আমি একটা কথা বলবো তোমাকে, কিন্তু রাখতে হবে। জি আঙ্কেল বলেন, রাখার চেষ্টা করব। দেখো তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে, এটা তুমি না করতে পারবে না। রাফি চিন্তা করে দেখে সে কি খায় না খায়, কোথাকায় ঘুমায়, তার থেকে ভালো আনাপ সাহেবের বাসায় চলে যাওয়া। রাফি একটু দূরে যেয়ে মোবাইল কার সাথে যেন কথা বলে হাসি মুখে চলে আসে। রাফি আর আনাপ সাহেবের গন্তব্য এখন আনাফের বাসায়। বাইরে আকাশে হালকা মেঘ জমেছে, পরিবেশটা ঠান্ডা হয়ে আছে। ব্যালকনির দরজাটা খোলা, হিমেল হাওয়া এসেছে, সবকিছুতে এক অদ্ভুত ভালো লাগা আস্বস্তি নিয়ে এসেছে। রিমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে, সে ভাবছে, রাত ছেলেটা অনেক গম্ভীর মুখ, কিন্তু হলো মনের দিক থেকে ছেলেটা অনেক ভালো। তা না হলে সে বাসায় আসার পর থেকে আমাকে খারাপ নজরে দেখিয়ে নেয়। আজকাল তো এমন ছেলে পাওয়াই যায় না যারা মেয়েদের দিকে ভালো চোখে দেখে। কিন্তু রাত ছেলেটা অনেক সুন্দর, বড় বড় চোখ, মুক্তোর মতো মানিক, সরু নাক, সুন্দর কালো চুল, জিম করা ফিগার, মুখের চাপ দাড়ি, গোলাপি ঠোঁট, আর একটু রাখলে আরো আকর্ষণীয় দেখায়। একটা মেয়ে মানুষের মনে সুপ্ত অনুভূতি তৈরি করতে তার মুচকি হাসি যথেষ্ট। ছেলেটাকে দেখলেই বারবার দেখতে ইচ্ছে করে, কিন্তু কেন? রিমি উত্তর খুঁজে পায় না। অবশ্য রিমি রাজের প্রতি একটু রেগেই আছে, কারণ সে তার পছন্দের রুমটাকে দখল করে নিয়েছে। রিমি বুঝতে পারছে না কেন বারবার রাজের ফেসটা তার চোখের সামনে ভেসে উঠছে, আর তার মনে কেমন যেন অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। কিন্তু রিমি এই অনুভূতির কি নাম দেবে বুঝতে পারছে না। আবার ভাবে, যদি রাজের কোনো গার্লফ্রেন্ড থাকে তবে? রিমি চায় না তার সুখের অনুভূতি গায়ে কোনো কষ্টের আঁচল লাগুক, তাই সে এই অজানা অনুভূতির নাম দিতে চায় না। রাত 9:30। নুসরাত তার বাবাকে বলে, বাবা মা বলল তুমি নাকি আমাদের চিলেকোঠার রুমটা ভাড়া দিয়ে দিয়েছো। প্রতি উত্তরে নুসরাতের বাবা বলে, আরে ভাড়া দেই না, ভাড়া কেন দিব? সেখানে একটা ছেলেকে থাকতে দিয়েছি, আর ছেলেটা খুব ভালো। আজ সে না থাকলে কী যে হতো। সে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছে, তাই ভাবলাম এখন এমন ছেলে পাওয়া যায় না, তাই তাকে চিলেকোঠার রুমটা থাকতে দিয়েছি। এমনিতেই ওই রুমটা ফাঁকা পড়ে থাকে। নুসরাত হলো আনাপ সাহেবের একমাত্র মেয়ে, নুসরাত চৌধুরী। নুসরাত এখনো দেখেনি যে কাকে তার বাবা এখানে থাকতে দিয়েছে। ইতিমধ্যে মেঘের বিবর্ণ ঘর্ষণ কমে গেছে, বাইরে হিমেল হাওয়া বইছে, তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পরিবেশটা এক প্রকার শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে শহরের সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে গেছে, ব্যস্ত শহরটা পরিচ্ছন্ন হয়ে গেছে। সব কিছু এখন সঠিকভাবেই হবে। কি যেন আজকের আকাশ বাতাস কিছু
বলতে চাইছে। রাতে ছাদে বসে বসে রাফি পরিবেশটা দেখছিল, উপভোগ করছিল আর এগুলোই ভাবছিল। রাফি আবার ব্যস্ত শহরটা দেখছে আর নিজে নিজেই বলছে, এই শহর ভীষণ রঙিন, চোখ ধাঁধানো আলো, কিন্তু আমার শহরটা আমার মতো অন্ধকার আর কালো। এই ব্যস্ত শহরের মানুষগুলো টাকার পিছনে দৌড়ায় আর গরিব দুঃখীদের প্রতি তাদের কোনো মায়া নেই। হঠাৎ গ্রাম থেকে আসা রাফিকে সবাই এমনভাবে অপমান করলো, রাফি তো একদম মেনে নিতে পারছে না। রাফির মনে হলো ছোটবেলায় পুরনো কথাগুলো, কিন্তু যারা অতীতকে নিয়ে বেশি ভাবে তাদের একটা চোখ নষ্ট, আর যারা অতীতকে নিয়ে একেবারে ভাবে না তাদের দুটো চোখই নষ্ট। রাফি আর বেশি কিছু না ভেবে ঘুমাতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে নুসরাত ছাদে চলে যায়, গিয়ে যে এমন কিছু দেখবে আশা করেনি, কারণ নুসরাত ছাদে যেয়ে দেখে ভার্সিটির খ্যাত ছেলেটা ছাদে দাঁড়িয়ে আছে। নুসরাত রেগে রাফির কাছে যেয়ে দাঁড়িয়ে বলতে থাকে, কি তুই এখানে কি করিস? হঠাৎ পাশ থেকে কারো গলার আওয়াজ শুনে রাফি সেদিকে তাকিয়ে দেখে ভার্সিটিতে চর দেওয়া মেয়েটা। রাফি নুসরাতকে এখানে দেখবে ভাবতে পারেনি, তাই নুসরাতের কথা জবাবে বলে, আপু আপনি এখানে কি করেন? তা এখানে আমি থাকবো না তো কে থাকবে? তার আগে বল তুই এখানে কেন? আনাফ আঙ্কেল আমাকে এখানে থাকতে দিয়েছে। ও তার মানে বাবা তোকে এই চিলেকোঠার রুমে থাকতে দিয়েছে। আর শোন, আমি আরনাব চৌধুরীর মেয়ে নুসরাত চৌধুরী। অগ্নিচোখে কথাটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে, ভার্সিটির কেউ যদি শোনে খ্যাটটা আমার বাসায় থাকে তাহলে আমার সাথে কেউ চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখন থেকে তাড়াতে হবে। শুধু রাফি নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে, ভাবতে থাকে, গরিবদের কেউই সহ্য করতে পারে না। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে। রিমি, আজ থেকে তোমাকে রাজ বাসরিতে দিয়ে আসবে। কিন্তু বাবা, আমি তো একা যেতে পারবো। দেখো রিমি, দেশের অবস্থা বেশি একটা ভালো না, তোমাকে নিয়ে আমি অনেক সিরিয়াস। রাজ, তুমি রিমিকে ভার্সিটিতে দিয়ে থানায় চলে আসো। জি স্যার। রাজ রিমিকে ভার্সিটিতে দিয়ে চলে যায় থানায়, কিন্তু সে থানায় যে এমন কিছু দেখবে আশা করেনি। রাজ মেহরাবের কেবিনে এসে দেখে যে মেহরাব ইকবালের সাথে কথা বলছে। রাজ থানায় ইকবালকে দেখে ভাবতে পারেনি। সে নিজেকে ঠিক করে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে। ইকবাল রাজকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। মেহরাব এটা ঠিকই লক্ষ্য করেছে। রাজ বসে আছে, কিন্তু ইকবাল বসছে না দেখে মেহরাব বলল, কি হলো ইকবাল, বসো, দাঁড়িয়ে আছো কেন? স্যার আমি এখন আসি, পরে আপনার সাথে যোগাযোগ করব আমি। রাজ মেহরাবকে প্রশ্ন করে, কে স্যার এই ইকবাল? সে একজন বড় মাপের হ্যাকার, সে আমাদের কেসটাকে আগিয়ে নিতে সাহায্য করবে। রাজ মুচকি এসে বলে, ও স্যার, সে কি হ্যাকারের সন্ধান আমাদের দিতে পারবে? দেখা যাক কি হয়। নুসরাত দেখ খ্যাটটা আসতেছে। অনির কথায় নুসরাত দেখে রাফি ময়লা একটা হলদি শার্ট সাদা প্যান্ট পরে মাথা নিচু করে আসছে। রিয়া বলে, চল আজ আবার ক্ষেতের সাথে মজা করি। কেন? নুসরাত বলে, থাক, ওর সাথে মজা করে লাভ নাই। আরে আর বলিস না, বাবা এক খ্যাত, এই খ্যাতটাকে আমাদের চিলেকোঠা রুমটাতে থাকতে দিয়েছে। সবাই অবাক হয়ে বলল, কি? কেন? বাবাকে কাল গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, তাই রেখ দেই, তাহলে আবার বাবার কাছে বিচার দিতে যাবে। আরে তুই বসে বসে দেখ শুধু আমরা কি করি। যা, কিন্তু আমার যাতে সমস্যা না হয়। তাহলে তুই এখানে বস, আমরা যাই, চল সবাই। হঠাৎ রাফির সামনে কতগুলো মেয়ে এসে দাঁড়ায়। রাফি দেখে সেদিন করা কাগজ দেওয়া মেয়েগুলো, তাই সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাবে। এমন সময় রিয়া বলতে থাকে, কিরে কই যাস? জি আপু, ক্লাসে। রিয়া হো করে হাসতে হাসতে বলে, তুই আবার কিসের ক্লাস করবি? স্যার কি তোকে ক্লাসে ঢুকতে দেবে? রাফি তার মাথাটা নিচু করে নেয়। রিয়া আবার বলে, তোকে একটা সহজ কাজ দেবো, তুই সেটা করে দেখাবি। আপু দুঃখিত, আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না। কি বললি? তুই পারবি না? দাঁড়া দেখাচ্ছি তোকে। এই সামিয়া, বেতন নিয়ে আয় তো। সামিয়া চলে যায় বেতন দিতে। বল তুই এখানে কাজটা করবি না বেতের বাড়ি খাবি? রাফি মাথাটা নিচু করে জবাব দেয়, কি কাজ বলেন আপু? তুই এখন সাদিয়াকে প্রপোজ করবি। কি? এই ছেলেটা আমাকে প্রপোজ করবে? রিয়া, তুই অন্য কাউকে বল প্রপোজ করতে। আরে দেখি কি হয়। কিছু বলেন সাদিয়াকে চোপ টিপ দেয়। রাফি কি করবে বুঝতে পারছে না। এখন যদি কেউ এসে রাফিকে বাঁচিয়ে নিত তাহলে ভালো হতো, কিন্তু রাফির ভাগ্যে কেউ সহায় হয়নি। কি রে, প্রপোজ করিস না কেন?
তাড়াতাড়ি কর। রাফি সেই জায়গায় দাঁড়িয়ে আছে। শ্রীমিরা রাফিকে অনেক কিছু বলছে, কিন্তু রাফি তা শুনতে বা বুঝতে পারছে না। হঠাৎ একটি বাইক এসে থামে রাফির সামনে। বাইকের আগন্তুকটাকে দেখে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। অগ্নিশিখায় ঝাঁপিয়ে পড়ে মরে পতঙ্গরা, আগুনের পরশমণি ছোঁয়াও তোমার প্রাণে। রাত 11:40। রাহাত আর সালমান ভাই সামনাসামনি বসে আছে। পরিবেশটা থমথমে নীরব। আজ আবার পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলো। রাতের আধার দূর হয়েছে চাঁদের কিরণ লেগে। পূর্ণিমার শশী যেন হাসে সারা রাত। হৃদয়ে নাচন তোলে চন্দিমা রাত। বেশ কিছুক্ষণ পর পর সালমান বলে, শুনলাম সাব্বির আর তোর উপর কে আক্রমণ করছে। সাব্বির আর তোর লোকদের নাকি মেরে দিয়েছে। তাহলে তুই বাঁচলি কি করে? ওই দিনের ঘটনা বলতে থাকে। শেষের ঘটনায় আগন্তুকের কথা বলতে যেয়ে থেমে যায় রাহাত। কি হলো বল, তারপর কি হয়েছে? আগন্তুকটা আমাকে বলল, শত্রুকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে নয়। খেলবো তোদের শহরে আর মারবো তোদের স্টাইলে। এক নিঃশ্বাসে বলে থামে রাহাত। চারপাশে হিমেল হাওয়া থাকতেও রাহাত ঘেমে একাকার। সালমান বসা থেকে উঠে দাঁড়িয়ে এসে চিন্তিত হয়ে গেছে। কিছুক্ষণের জন্য তার মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে। সালমানের লোকেরা বুঝতে পারছে না যে সালমান কেন এমন করছে। এতক্ষণে রাহাত বুঝতে পেরেছে আগন্তুকটা যেই হোক না কেন বড় ধরনের মাফিয়া। সালমান একটার পর একটা সিগারেট শেষ করছে, তবু চিন্তা দূর হচ্ছে না। সালমান রাহাতকে বলে, রাহাত, ওরা এই শহরে এসে পড়েছে। কে এসেছে ভাই? আপনি বললে লোক দিয়ে তুলে আনবো। সালমান উচ্চ স্বরে হাসতে হাসতে জবাব দেয়, কাদের তুলে আনার কথা বলছিস তুই? রাফিন আর রাফসানকে চিনিস তো? তোর সামনে ওই দিন রাফিন এসেছিল, আমি ওদের সঙ্গে কাজ করছি। তোর কথা অনুযায়ী সেটা রাফিন। আমি তাদের সাথে বেমানি করেছি, সেই প্রতিশোধ নিতে তারা এই শহরে এসেছে। রেডি থাকি যুদ্ধের সময় এসে। কথাগুলো বলে সালমান তার লোকগুলো নিয়ে চলে আসে। রাত বুঝতে উঠতে পারছে না সে কি করবে। তবে সে ভার্সিটির গেট দিয়ে কালো বাইক নিয়ে একটা ছেলে প্রবেশ করে। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ চশমা। ছেলেটা আর কেউ না, ইউনিভার্সিটির ভিপি প্লাস বড় ভাই রাকিব। রাকিব তার বাইকটাকে থামায় রাফিদের সামনে। রাকিবকে ভার্সিটির সবাই জমের মতো ভয় পায়। অনেকে এতক্ষণে ক্লাসে চলে গেছে। রাকিব বাইক থেকে নেমে রাফির সামনে এসে দাঁড়ায়, কিন্তু রাকিব রাফিককে দেখে কিছু বলতে যাবে, তখনই রাফি চোখ দিয়ে কিছু ইশারা করে মুচকি হাসি দেয়। যেই হাসির মানে রাকিব বোঝা যায়। রাকিব সবার উদ্দেশ্যে বলে, এখানে কি হচ্ছে? না ভাইয়া, আমরা তো আগে দিচ্ছিলাম। ক্লাসে চলে যাও। আর এই ছেলে, তুমিও চলে যাও। সবাই চলে যেতে থাকে। রাফি পেছন থেকে রাকিবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। রাকিব ভাবতে থাকে, রাফি এখানে কি করে? স্যার, সাব্বিরদের যেখানে খুন করা হয়েছে সেখান থেকে এটা পাওয়া গেছে। মেহরাব শহরটা দেখতে যখন ব্যস্ত ছিল তখনই ইন্সপেক্টর সাইফুল কথাটা বলে। মেহরাব বাইরে দৃষ্টি ত্যাগ করে সাইফুলের আনা জিনিসটা দেখতে থাকে। মেহরাব বলে, সাইফুল সেখান থেকে চলে যায়। আর মেহরাব, সাইফুল, এটার মধ্যে তো দুই একটা মার্বেল, এগুলো ছাড়া আর কিছু পাওয়া যায়নি? না স্যার, আর তেমন কিছু পাওয়া যায়নি। সাইফুল, তুমি এবার আসতে পারো। খুনি মার্বেল দিয়ে কি করছে ভাবতে থাকে। হঠাৎ মেহরাব তার ড্রয়ার থেকে মাফিয়া কিং এর আর্টিকেলটা বের করে পড়তে থাকে। কিছু অংশ পড়ে সেখানে লেখা আছে, রাফিন সবসময় মাইন্ড গেম খেলার সময় দুইটা মার্বেল হাতে নিয়ে নাড়ায় আর মাথাটা ঠান্ডা করে। মেহরাব এবার শিওর হয় যে খুনিটা হচ্ছে রাফিন। রাফিন ছাড়া সাবিরের শরীরে হাত দেওয়ার কারোর সাহস নেই। মেহরাব আরও কিছু ভেবে হাসতে থাকে। রূপ জিনিসটা কার পছন্দ নয়? সবাই রূপবতী তরুণী পছন্দ করেন। সবাই চায় সুন্দরী হতে। অনেকে আবার রূপ বিক্রি করে খায়। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়। নারীদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে যে প্রেমে পড়া বিষয়টা চট করে বুঝে ফেলে, পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে ফেলে। রাত 2টার পর থেকে নিশিরাতের পরীদের আনাগোনা দেখা যায়। আর ঠিক 3টার পর থেকে এই নিশিরাতের পরীদের চিৎকার শোনা যায়। রাফি আনাব সাহেবের সাথে আসার আগেই বলে দিয়েছে যে রাতের বেলা হাঁটতে বের হয়। তাই আনাব সাহেব তার দারোয়ানকে বলে দিয়েছে যেন রাফি রাতে কোথাও বের হলে গেটটা খুলে দিতে। রাফি আজ রাতে নিরিবিলি পরিবেশটা উপভোগ করবে, তাই বেরিয়ে পড়ে হাঁটার উদ্দেশ্যে। আর নারীদের সম্পর্কে ভাবতে থাকে। নারীরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো হেরে যায় না। হঠাৎ রাফির সামনে 9 থেকে 10 বছরের একটা ছেলে আসে। সোয়েটার পরনে, সেরা শার্ট, একটা থ্রি কোয়ার্টার।
মনে হচ্ছে অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে। রাফিকে দেখে থামে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। রাফি কেবল ছেলেটাকে দেখেই যাচ্ছে, কিছু বলছে না। এবার ছেলেটা বলে উঠল, ভাই আমাকে একটু সাহায্য করেন, ওরা আমার মাকে নিয়ে চলে গেছে। রাফি ভাবছে এত রাতে কে তার মাকে নিয়ে চলে গেছে? তাই রাফি জিজ্ঞেস করলো, কে তোমার মাকে নিয়ে গেছে? আর তোমার নাম কি? ভাই আমার নাম মুন্না, দয়া করে আমার সাথে আসেন। রাফিরও মায়া লাগলো, তাই মুন্নার সাথে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর মুন্না থামে, হাত দিয়ে ইশারা করে বলে, এটা আমার বাড়ি। আচ্ছা, আমাকে ঘটনাটা খুলে বলো। আমার বাবা চোখে দেখে না, এই লাগে আমার টাকা রোজগার করে আমাদের খাওয়াই। জানি না মা কি কাজ করে, তাই প্রতিদিন রাইতে বাসা থেকে বের হয়ে যায় আর সকালে চলে আসে। আজ মায়ের শরীর ভালো আইছিল না, তাই ঘরে শুয়ে আসছিল, কিন্তু 3টা পোলা আইসা মারে জোর করে লইয়া গেছে গা। এবার রাফি মুন্নাকে জিজ্ঞেস করে। রাফি বুঝতে পেরেছে মুন্নার মা হচ্ছে নিশরাতের পরী। মুন্না আবার বলতে থাকে, ভাই সবাই আমারে বলে আমার মা নাকি বেশ্যা, স্কুলের কেউ আমার লোকে মিশে না। রাফি চোখ লাল হয়ে আসছে, মনে হচ্ছে এই শহরটা বড়ই নিষ্ঠুর। রাফি বলে, কাল সকালে তোর মা চলে আসবে, তোর মাকে নিয়ে থানা কেস করে আসবি। আর তুই কি করিস? ভাই আমি তো সারাদিন ফুল বেশি, আপনারে তো আমি এজেন্স কলেজে দেখছি। রাফি মুন্নার মাথায় হাত বুলিয়ে চলে আসে বাসার উদ্দেশ্যে। এই শহরটা আসলে নিষ্ঠুর, কেউ কারোর প্রতি দয়া মায়া নেই, যে যাকে পাচ্ছে অত্যাচার করে যাচ্ছে, কোনো বিচার নেই। একসময় রাফি অন্ধকারে মিলিয়ে যায়। ভার্সিটির ক্যাম্পাসে বসে সজীব, সোহাগ, আয়ান, শ্রাবণ, হৃদয় মিলে আড্ডা দিচ্ছিল। তখন সামনে দিয়ে নুসরাত, রিয়া, স্নেহা, মীরা যাচ্ছিল। তাই সজীব তাদের ডাক দিয়ে থামায়। সজীব নুসরাতকে ভালোবাসে, তাই সবসময় তার সাথে রাখতে চায়। নুসরাত সজীবকে একটুও দেখতে পারে না, সজীবকে তার সহ্য হয় না। সে যদি বিরক্ত করবে তাই সজীবকে অ্যাকসেপ্ট করেছে, শুধু বিরক্ত করবে তাই সে সজীবকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এখনও তার পিছু ছাড়ছে না। ইদানিং সজীব নুসরাতকে খারাপ ইঙ্গিত করছে, যেমন তার বন্ধুরা সবাই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেট করতে, তাই সে নুসরাতের সাথে রুম ডেট নিয়ে জোরাজুরি করছে। নুসরাত সজীবকে না করে দিয়েছে, সে বলেছে যা হবে সব বিয়ের পর, কিন্তু সজীব এটা মানতে রাজি না। সবাই নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেট করবে, এটাই স্বাভাবিক। সজীব এমন মন্তব্যে নুসরাত এখন সজীবকে এড়িয়ে চলছে। নুসরাত তার বান্ধবীরা সবাই বিরক্ত বোধ করে সজীবের পাশে বসে। তারা সবাই নুসরাতের মধ্যে আড্ডা দিচ্ছিল। তখনই ক্যাম্পাসের গেট দিয়ে R15 নিয়ে একটা ছেলে প্রবেশ করে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বড়লোক বাবার বড়লোক সন্তান। পরনে তার গোলাপি কালারের শার্ট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, চোখে স্টাইলিশ চশমা, হাতে দামি ঘড়ি, চুল সেট, মুখে চাপদারির সাথে লেগে আছে মুচকি হাসি। সবাই বলাবলি করছে, দেখছিস ছেলেটা কত কিউট হ্যান্ডসাম। ছেলেটা বাইকটা পার্ক করে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখন সজীব ডাকতে ছেলেটাকে, হে ম্যান, কি নাম তোমার? ইয়া ব্রো, আমার নাম রিয়াজ। ওহ সুন্দর নাম, চলো সবার সাথে পরিচয় করে দেই। এই বলে আয়ান সোহাগ এমনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রিয়া ছেলেটা অন্য শহর থেকে এসেছে, এখানে চাচার বাসায় থেকে পড়াশোনা করবে। সেভাবে 3য় বর্ষে পড়ছে, বড়লোক বাবার একমাত্র ছেলে। রিয়াজকে সবারই ভালো লেগেছে, অল্প সময়ের মোটামুটি সবার সাথে মিশে গেছে। রাফিকে আয়ান সাহেবের বাড়ির দারোয়ান মজিদ মিয়া ঢুকতে দেয় না, কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। মনে হচ্ছে কত বছরের চেনার শত্রু রক্তিম চোখে তাকিয়ে আছে মফিজ মিয়া। হঠাৎ রাত্রিবেলা দারোয়ানের ঘুম ভাঙিয়ে রাফি চলে যায় রাতের পরিবেশ উপভোগ করতে। মফিজ মিয়াও কিছু করার নেই, কারণ বাড়ির মালিকের নির্দেশ রাফির সাথে যেন কোনো ঝামেলা না করে। বাধ্য হয়ে মফিজ মিয়া রাফিকে বাড়িতে ঢুকতে দিয়েছে, কেবল সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য। রাফি এখানে থাকতে দেওয়া হয়েছে, তাই কেউ এটা মানতে পারছে না। তবু কাউকে কিছু করার নেই, কেউ কিছু বলতে পারবে না, কারণ আনাব সাহেবের নির্দেশ কেউ অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। রাফিকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য নুসরাত রাফিকে অনেক কথা শোনায়, কিন্তু রাফির একটা কথাও আনাব সাহেবকে বললে সে বাড়ি থেকে চলে যাবে। পরের দিন, দেখ সবাই কেমন করে আজকে ইউনিভার্সিটিতে আসে ক্ষেতটা, আমি আর ক্ষেত থেকে সহ্য করতে পারছি না। রিয়ার কথা শুনে সবাই গেটের দিকে তাকিয়ে দেখে রাফি একটা ঢিলে ঢালা চকলেট কালারের শার্ট পরে ক্যাম্পাসে ঢুকছে। 2 দিন ধরে রাফি ভার্সিটিতে আসছে না, আজ হঠাৎ আসলো। রাফি গেট দিয়ে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। রাফি তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর অবাক চোখে লোকটাকে দেখে তাকায়। মুখের সিগারেট অর্ধেক অংশ পুড়ে গেছে, গলাতে লম্বা চেন, দামি পোশাক, চোখে স্টাইলিশ চশমা। ছেলেটা হচ্ছে রিয়াজ। রাফি সরি বলে আগাতে যাবে, তখন রিয়াজ রাফির দিকে হা করে তাকিয়ে বলে, রিয়াজ আর কিছু বলতে পারে না, হয়তো রাফি চোখ দিয়ে কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। রিয়াজ তা বুঝতে পেরে কিছু না বলে চলে আসে। অনেকে এই দৃশ্য দেখে কথোপকথন শুরু করেছে, কেন রিয়াজ রাফিকে খ্যাত থেকে কিছু বললো না। রাফি ক্লাসে যাবে এমন সময় সজীব ল্যাং মেরে রাফি নিচে ফেলে দেয়। সবাই উচ্চ ছোট হাসতে থাকে, কিন্তু রিয়াজ হাসছে না। দেখে আয়ান বলে, কি হলো, তুমি হাসছো না কেন?
রিয়াজের প্রতির উত্তরে কিছু বলে না। হয়তো রিয়াজ বুঝতে পারছে এখানে হাসলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে, যার পরিমাণ খুবই খারাপ হবে এবং ভয়ঙ্কর হবে, তাই সে চুপ। রাফি নিচ থেকে উঠে দাঁড়ায় আর নিজের চশমাটা ঠিক করে শরীর থেকে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে একবার সজীবকে দেখে মুচকি এসে ক্লাসের দিকে রওনা দেয়। কিন্তু সবার চোখে ধরা না পড়লো রিয়াজের চোখে মুচকি আসি দেওয়াটা ধরা পড়লো। রিয়াজ আর কিছু ভাবতে পারছে না। এই ছেলে, ক্লাসে এসো। ক্লাসে মনোযোগ না দিয়ে বাইরের দিকে কি দেখছো? রাফি ক্লাসে বসে ক্লাসে মনোযোগ না দিয়ে বাড়ির দিকে তাকিয়ে দেখতে থাকে ব্যস্ত এই ঢাকা শহর। রাফিদের ক্লাসটা রাস্তার পাশে থাকায় সেখান থেকে ভালোভাবে রাস্তার সব কিছু দেখা যায়। ভিক্ষুকরা টাকার জন্য বিভিন্ন গাড়িতে ধাক্কা দিচ্ছে, কেউ খুলছে আবার কেউ খুলে কত কথা বলছে। তো ছেলে মেয়ে ফুল বিক্রি করার জন্য এক একটা গাড়ি থেকে অন্য গাড়িতে ধাক্কা দিচ্ছে, কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না। রাফি ভালো করে দেখলো একজন পা ভাঙা ভিক্ষুক একটা ভর দিয়ে একটা দামি গাড়িকে ধাক্কা দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর গাড়ির কাজ নামিয়ে একটা লোক ভিক্ষুকে এক ধাক্কা মেরে ফেলে দেয়। তো কেউ ভিক্ষুকটাকে তুলতে সাহায্য করছে না। রাফির চোখ লাল হয়ে আসছে, মনে হচ্ছে এই শহরটাকে ধ্বংস করে দিতে, যেখানে থাকবে না ধনীদের অত্যাচার, সবাই মিলেমিশে থাকবে। এই সব কিছু ভাবছিল রাফি। হঠাৎ ম্যাডামের কথা শুনে হুঁশ আসে। সেটা থেকে ক্লাসের সবাই হাসতে থাকে। রাফি মাথা নিচু করে নেয়। ম্যাডাম সবাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে, এই ছেলে, তোমার নাম কি? ম্যাম, রাফি হাসান। নামটা তো সুন্দর, কিন্তু নামের সাথে চেহারা পোশাকের তো কোনো মিল দেখতে পাচ্ছি না। তোমার ক্লাসমেটদের দেখছো কত পরিপাটি হয়ে আসছে, কিন্তু তোমার কাপড় কাচো না কেন? এত পরিষ্কার থাকো কিভাবে? ম্যাডামের কথায় রাফির মনের ভিতর তীরের মতো বিঁধেছে। ম্যাডামের কথার প্রতি উত্তরে রাফি মুচকি এসে জবাব দেয়, ম্যাম, এখানে শিক্ষা অর্জনের জন্য এসেছি। যদি ভালো পোশাক পরে স্টাইল করে আসি তাহলে নিজেকে নিজের কাছে বড় মনে হবে, আর যার যেমন সামর্থ্য আছে সে তেমনই করে পোশাক পরে আসবে। আমার ওদের মতো সামর্থ্য নেই, তাই ভালো পোশাক পরতে পারি না। ম্যাম, আল্লাহ তাআলা সবাইকে একই রকম করে সৃষ্টি করেনি, একজনকে কালো আরেকজনকে সাদা। এটাতে তো আমার কিছু করার নেই। ম্যাম, আমার কথায় কষ্ট পেলে মাফ করবেন। ম্যাডাম রাফিকে আর কি না কি বলে ক্লাস থেকে বের করতে থাকে। রাফি ক্লাস শেষ হয়ে চলে আসে ক্যাম্পাসের পুকুরের দিকে। কিছুক্ষণ পর ফুলের ঝুড়ি নিয়ে আসে মুন্না। রাফিকে দেখে বলতে থাকে, কেমন আছেন ভাই? রাফি পাশে চেয়ে দেখে মুন্না নামে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো। রাফি মুচকে এসে জবাব দেয়, ভালো, তুই কেমন আছিস? আর তোর মা কি পরের দিন সকালে চলে আসছিল? আইছিল। তুই মায়ের অবস্থা ভালো আছিল না? জামা কাপড় ছিঁড়া আসছিল। আমি জিজ্ঞাসিলাম কি হয়েছে, কিন্তু আমার কিছু কই নাই। মায়ের নিয়ে থানাতেও গেছিলাম। মুন্নি এটা বলে মুখটা কালো করে ফেলে। রাফি তাড়াতাড়ি প্রশ্ন করে, পরে কি হয়েছে? আপনার আর হুনুর লাগবো না? একটা দিব, আমাকে বল। মায়ের লইয়া থানাতে গেছি মতো মায়ের একটা পুলিশ খারাপ খারাপ কথা বলে আর আমারে 2টা থাপ্পড় মারে। আমারে কয় আমার মা নাকি বেশ্যা, তাই আমাকে কোনো বিচার হবো না। রাফির চোখ দুটো লাল হয়ে আসছে, মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে হিংস্র। রাফির চোখ লাল দেখে মুন্না বলে, ভাই আপনার চোখ এমন লাল হইয়া রয়েছে কে? শোন, পুলিশ কোনো বিচার করবে না। তুই কি ওই দিনের লোকগুলোকে চিনতে পারবি? পারুম না কেন, এখন তো দেখা আইছি, দোকানে পরে বইসা ছিল। মুন্নার কথা শুনে রাফি উঠে দাঁড়ায় আর বলতে থাকে, আমাকে নিয়ে চল দোকান পারে। মুন্না রাফিকে দোকান পারে নিয়ে লোকগুলোকে দেখায়। রাফি লোকগুলোকে তার মাথায় সেট করে নেয়। ভাই আমনে হেগো দইয়া কি করবেন? যদি ওদের মেরে ফেলি। মুন্না জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আপনার যেই না শরীর, হেরা একটা মারলে আপনারা আর পাওয়া যাইব না, আর হেগোটাই সবসময় গুলি থাকে, আমি দেখছি। রাফি কিছু না বলে তার গন্তব্যের দিকে অগ্রসর হয়। রাজ, আমি চিন্তা করছি তুমি রাফিন আর রাফসানের কেসটা দেখো, আর ফরাজ স্যারকে বলে CBI অফিসার রিফাতকে দিয়ে কার্কিংকে দাঁড়াতে বলবো। রাজ ও মেহরাব দুইজন সামনাসামনি বসে আছে। হঠাৎই মেহরাব এই কথা বলে ওঠে। রাজ পদে উত্তরে বলে, জি স্যার, আমি ওদের দুজনের একটা আর্টিকেল পড়তেছি, ওদের মাস্টার মাইন্ড দিয়ে ওদের ধরবো। মেহরাব রাজের একটা জিনিস লক্ষ্য করছে যে রাজ সবসময় তার হাতের মধ্যে 2টা মার্বেল নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু এমন তো রাফিন, তবে না রাজ হতে যাবে কেন? মেহরাবের মাথায় বুদ্ধি আসে যে ওই 2টা মার্বেলের ফিঙ্গারপ্রিন্ট আর রাজের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখাবে মিলবে কিনা। ওকে স্যার, তাহলে আমি এখন আসি। মেহরাব সেখানে বসে বসে ভাবছে সে কি এই রহস্যের উন্মোচন করতে পারবে। রাত 1:50 সানি, আশিক, জিসান মদের আড্ডা থেকে আসছিল। হঠাৎ সামনে দেখতে পায় যেন রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছে কে। পরে তার কালো পোশাক, বাইকের ওপর আরাম করে বসে সিগারেট টানছে। জিসান যে আগন্তুকের বাইকের সামনে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না দেখে সানি নেমে আগন্তুকের সিগারেটটা নিয়ে টানতে থাকে আর বলতে থাকে,
কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস? সামনে থেকে সর, এখন কোনো ঝামেলা করব না। কথাটা বলে সানি বাইকে যেয়ে বসবে এমন সময় আগন্তুকটা হাসতে হাসতে বলতে থাকে। আগন্তুকটা জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলে, কিরে চলে যাস কেন? আসছিলাম তো তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই মাঝরাতে তোর সাথে বসে বসে গল্প করব আমরা? সর সামনে থেকে। এত রাতে এখানে ঝামেলা করতে চাই না। এটা বলে আগন্তুকটা হো হো করে হেসে ওঠে। রাতের আগন্তুক তো শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিড়ে চেনা যায় না, তাই চাচ্ছিলাম আর কি তাদের সাথে একটু গল্প করতাম। সবাই আবার হাসতে থাকে। দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা, তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, মুন্নার মার গায়ে কে প্রথম হাত দিয়েছিস? কথা শুনে একজন আরেকজনের দিকে যাওয়াচাই করছে। সবাই বাইক থেকে নেমে। জিসান বলে, কেন, কি হয়েছে? হাত দিয়েছি বলে ওই শালি বেশ্যার জন্য তুই এখন আমাদের জিজ্ঞাসাবাদ করবি? আগন্তুক যেন এটা সহ্য হয় না, তাই সে আবার বলে, তোদের মধ্যে থেকে কে প্রথম হাত দিয়েছিস সেটা বল। আমি দিয়েছি হাত প্রথমে। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুক তার পিছন থেকে .38 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করে দিতে দেরি করে না। পরিবেশটা এমন বেশ থমথমে, চারিদিকে পিনপতন নিরাপত্তা। দূরে দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চারিদিকে ভরে গেছে। কারো মুখে কোনো কথা নেই। আগন্তুকটা এবার জোরে জোরেই বলে, কেন তোরা মুন্নার মার সাথে এমন করেছিস? জিসান ভয়ে বলতে থাকে, খুব বড় একটা পার্টি ছিল, ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো, কিন্তু শালি আসছিল না, তাই জোর করে তুলে আনছি। আর তোর ওই বেশ্যা মাগির জন্য এত দরদ কেন? নাকি তুই সেদিন কার কাস্টমার ছিলি? কথাটা জিসান বলা মাত্র একটা গুলির শব্দ হয়, আর কারো পায়ে গুলি লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে। এর দেখে আসি চিৎকার দিয়ে পেছন থেকে গান বের করবে। আগন্তুককে গুলি করতে যাবে তার আগেই পরপর দুইটা গুলির শব্দ হয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটা বুলেট যে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। শেষে একটা কথাই বলে, সানি, তুই পালিয়ে যা, এই তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খুঁড়াতে খুঁড়াতে আগন্তুকের পায়ের কাছে যায় আর বলতে থাকে, ভাইকে আপনি আমাদের সাথে এমন করেছেন কেন? ওদের মেরে দিয়েছেন কেন? আমাকে ছেড়ে দেন। এটা বলে জোরে জোরে কান্না করতে থাকে। এটা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এক অশান্ত শহরের শান্ত মাইন্ড গেমার। তোদের কিভাবে ছেড়ে দেই বল? কাজ সেটা ছোট হোক কিংবা বড়, তার সম্মান করতে হবে। ছোট কাজ থেকেই মানুষের জীবনযাত্রা শুরু হয়। কিন্তু তোরা কি করলি? থাক, তার নাই বলি, কিন্তু দুঃখের কথা হলো তোকেও এখন মরতে হবে। সানি এবার বলে, ভাই আমি এই শহর থেকে চলে যাব, আমাকে মাফ করে দেন দয়া করে। আগন্তুকটা সানির দিকে রিভলভার তাক করে। ট্রিগারে চাপ দিলেই গরম বুলেট সানির কপাল ফেট করে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সানি সময় নষ্ট না করে হুট করে আগন্তুকের হাত থেকে গানটাকে নিয়ে নেয়। কোনো মতে এক পায়ের উপর ভর দিয়ে পকেট থেকে সিগারেট প্যাকেট আর ম্যাচ বের করে একটা সিগারেট জ্বালায়, সেটা টানতে টানতে বলতে থাকে, শত্রুকে কখনো সামনে রেখে বেশি কথা বলবি না, এতে তোরই সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সেই রাজা। শোন, এতক্ষণ কান্নাকাটি করার একটাই কারণ, তোর সময় নষ্ট করা আর মাথাটা একটু চাপমুক্ত করা। তোর উপরে যাওয়ার সময় চলে এসেছে। বলেই সানি আগন্তুকের মাথায় তাক করে। কিন্তু অবাক করার বিষয়, আগন্তুক জোরে জোরে হাসতে থাকে। সানি রেগে বলে, কিরে এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে পাগল হয়ে গেলি নাকি? আগন্তুকটা থুতরি কোণে হাসি রেখে বলে, শোন, তোকে একটা কথা বলি। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। তেমনি তোর সাথে একটু মাইন্ড গেম খেলবো। সানিয়া সময় নষ্ট করতে চায় না, তাই টিকারে চাপ দেয়, কিন্তু কোনো রকম গুড়ি বের হলো না। 2বার 3বার চাপ দিচ্ছে, কাজ হচ্ছে না। এদিকে আগন্তুকটা হাসতে হাসতেই বলে, বললাম তো, তুই যদি মাইন্ড গেমার হোস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এখানে ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। পিস্তলে কোনো বুলেট নেই, আমি আগে থেকে বের করে নিয়েছি। জানতাম তুই এমন কিছু একটা করবি বাঁচার জন্য। এটা বলে আগন্তুকটা নিচ থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। সানি আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ের বুলেট থেকে একটা গান বের করে পরপর 4টা গুলি করে। গরম বুলেট সানির কপাল ভেদ করে বেরিয়ে আসে, আর 3টা বুলেট তার বুকের ছাজা হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়ে।
চারিদিকে জোনাকি পোকার নিভু নিভু করছে আলো। হিমেল হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে, কিন্তু চারিদিকে রক্তের গন্ধে মোমো করছে। পরিবেশটার সাথে রক্তটা মিলছে না। হয়তো কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো লাশগুলোকে খুবলে খুবলে খাবে। আগন্তুকটা মুখে সিগারেটটা ফেলে বাইকে বসে আর নিস্তব্ধ আধারে মিলিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ সে 3টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই খুনগুলো করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশের বক্তব্য, তারা আসামিদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এই হত্যাকাণ্ডটির তদন্ত চালাবে মেহরাব চৌধুরী ও তার দলের কিছু সদস্য। এই ছিল আজ সকাল 8টার খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি আর জোরে জোরে হাসতে থাকে। রাস্তায় অনেকে রাফিকে দেখে বলছে পাগল হয়ে গেছে মনে হয়। রাফি মনে মনে বলতে থাকে, মুন্নার মার সাথে জোরাজোরি করার শাস্তি ছেলেগুলো পেয়েছে। কি হচ্ছে এগুলো? কিছু বুঝতে পারছে না মেহরাব। সে সবাইকে দিয়ে নিজের মাইন্ড গেম খেলে, কিন্তু আজ মনে হচ্ছে সে কারো মাইন্ড গেমের গুটি হয়ে যাচ্ছে। এই খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। এই আগের খুনটা তো এমন ধরনের ছিল না, কিন্তু কি করে এমনভাবে খুন হয় ভেবে পাচ্ছে না মেহরাব। স্যার, ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে, দেখেন একটু। হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে তার। সে সামনে থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে যে রিপোর্টে আসছে খুন যে বা যারা করেছে তাদের ভিকটিমের কিছু দূরত্ব রেখেই গুলি চালিয়েছে, আর ওরা মরার আগে মদ পান করেছে। রিপোর্টে আর কিছু লেখা নেই। মেহরাবের মনে মনে চিন্তা করছে, কিছুদিনের ভিতর শহরে অনেক কিছুই হয়ে গেছে। মেহরাব চাই খুনিদের সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু সে এখনো বুঝতে পারছে না কে আসল খুনি। আজ বাটিতে এমন একটা ঘটনা ঘটার জন্য পুলিশের করার নির্দেশ ও অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিতে রাফি ভার্সিটিতে এসে সোজা যে আম গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে ফুল নিয়ে মুন্না আসে, এসে রাফির পাশে বসে। রাফির দিকে সন্দেহ দৃষ্টিতে চেয়ে থাকে। রাফি সেটা খেয়াল করে বলে, কি রে, এমন করে আমার দিকে চেয়ে কি দেখিস? আমার আবার মনে হয় সন্দেহের সৃষ্টিতে চেয়ে আছিস, ব্যাপার কি? দেখতেছি তুমি যে কাল কইলা হেগো মাইরা লইবা, এটা দেখি আজকে সত্যি হয়েছে। তো তোমার চেহারাই দেখা মনে হয় না তুমি হেগো মারতে পারবা। আমাকে দেখে তোর কেমন মনে হয়? আমি তোমার চেহারা দেখা মনে হয় তুমি একটা মুরগি জবু করলে তোমার হাত কাঁপবো। বলে মুন্না হি হি করে হাসতে থাকে। তয় আমার মনে একটা প্রশ্ন, যে কে এই খুনগুলো করছে তারে তো আবার ধন্যবাদ দিতেই হইব। রাফি আর কিছু না বলে ক্লাসের দিকে চলে যায়। স্যার ক্লাস করাচ্ছিল। হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে। প্রশ্নটা হলো যে, ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত, তোমার মনে হয় ঠান্ডা অনুভব করছো, কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা গরম মনে হয় কেন? ক্লাসের অনেকেই একে অপরের দিকে চাওয়াচাই করছে। কি হতে পারে উত্তর? প্রথম বেঞ্চ থেকে সবারই একই উত্তর, তারা কোনো সময় এমন প্রশ্ন শোনেনি। শেষের বেঞ্চে রাফি মাথাটা নিচু করে বসে আছে। এবার রাফির পালা। স্যারের প্রশ্নের উত্তর জবাব তার কাছে আছে। স্যার বলে, তোমাকে কি আবার প্রশ্নটা করব, নাকি এমনইভাবে দাঁড়িয়ে থাকবে? উত্তর জানা থাকলে বলো। রাফি মাথাটা নিচু করেই বলতে শুরু করে, স্যার, প্রশ্নটা সবার কাছে কঠিন মনে হলেও আমার কাছে মনে হচ্ছে সহজ। তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে, যার কারণে শরীর থেকে তাপশক্তি পরিবেশে সঞ্চারিত হয় এবং আমার নিজের ঠান্ডা অনুভব হয়। কিন্তু অন্য কেউ জ্বরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপ প্রবাহিত হয়, যার ফলে আমাদের কাছে এমন মনে হয়। এটা বলে রাফি থামে, মাথাটা উঁচু করে দেখে অনেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বলে, সঠিক উত্তর। আশা করি আরও ভালো করে পড়াশোনা করবে। রাফি ছেলেটা অন্যরকম, সবাই তাকে অনেক অপমান করে, কিন্তু সবসময় মাথা পেতে নেয়। সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার জন্য। আর ক্লাস হবে না, আজ কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। তাই নুসরাত, স্নেহা, রিয়া, সামিয়া, সজীব, হৃদয়, সোহাগ, আয়ান, রিয়াজ বসে আছে গাছতলায়। আয়ান খুব ভালো গান গাইতে পারে, তাই সে গিটার দিয়ে সুর তুলছে। এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে। সজীবের হাতের ইশারায় আয়ান গিটার বাজানো বন্ধ করে। সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি চাচ্ছিল না আজ ওদের হাতে র্যাগিং হতে, তাই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই সজীবই তাকে ডাক দেয়। বাধ্য হয়ে রাফি ওদের সামনে আসে। কি রে, তোকে না একদিন বলছিলাম বড় ভাইদের দেখে সালাম দিতে? আসসালামু আলাইকুম ভাইয়ারা আর আপুরা। সবাই জবাব দেয়। এবার রিয়া বলে, সজীব চল আজ খেতের সাথে একটা গেম খেলি। পরে খেলবো, এখন তুই বল, তুই নুসরাতদের বাড়িতে থাকিস কেন? রাফি সোজা উত্তর দেয়,
আঙ্কেলই আমাকে থাকতে দিয়েছে, তাই থাকি। উনি যেদিন যখন বলবে আমি সেদিনই চলে যাব। এটা বলতে দেরি, কিন্তু রাফির বাম গালে একটা চর পড়তে দেরি হলো না। রাফির কথাটা শোনা মাত্রই সজীব দাঁড়িয়ে ঝড় মারে। এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাফি চোখের ইশারার কারণে কিছু বলতে পারে না। সবাই এটা লক্ষ্য করেছে যে রিয়াজ রাগ করে উঠে দাঁড়িয়েছিল। এখন আর সাথে খেলা শুরু করব। কি দেওয়া যায়? এখন ওদের সামনে দিয়ে প্রথম যে মেয়েটা যাবে এই ক্ষেত্রে প্রপোজ করবে। রাফি মাথাটা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ বলে, হেই, এগুলো বাদ দাও, ও পারবে না। এছাড়াও আমরা তো এখন আয়ানের গান শুনবো, বাদ দাও তোমরা। এই তুমি যাও, তুমি সবাই দেখতে পাচ্ছ। রিয়াজ কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে। মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে। রিয়াজের চোখে ভয়। রিয়াজ করছে যে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন। খেঁচড়া রেখে রিয়াজ ভয় পাবে, সবাই ভাবতে থাকে। রাফি মাথাটা নিচু করে মুচকি একটা হাসি দেয়। সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ আড়ালো না। নুসরাত ভাবতে থাকে, ছেলেটা তো খুবই রহস্যময়। এর মধ্যে সজীব বলে, রিয়াজ পরে গান শুনতে পারবো, এখন ক্ষেতটা প্রপোজ করবে। জান্নাত নুসরাতের সাথে একই ক্লাসে পড়ে। তার বাবা রাজনৈতিক দলের নেতা। জান্নাত ৩য় বর্ষের ক্লাস টপার এবং খুব ভদ্র এবং রাগী মেয়ে, তাই কোনো ছেলে তার পিছু লাগে না ভয়ে। রাফি মাথাটা উঁচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে, ভাইয়া আমাকে অন্য কিছু দেন, এটা আমি করতে পারবো না। যা বলছি, নয়তো আজ তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। ওই দিন তো ভার্সিটির সবাই তোকে খালি গায়ে দেখছে, আজ কিন্তু রাস্তার সবাইকে দেখাবো। তবুও রাফি তার নিজের জায়গা থেকে সরে না। এটা দেখে সজীব রাফির শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে। সবাই তাদের পিছু পিছু যায় দেখতে সজীব রাফির সাথে আজ কি করে, কিন্তু কেউ সজীবকে থামাতে পারে না। রাফির মনে হচ্ছে এই সময় তাকে কেউ বাঁচাতে, তাহলে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না, কারণ সে গরিব খাত। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সবাই রাস্তায় এসে দেখে কিছু পুলিশ তদন্তের জন্য ইনফরমেশন খুঁজতেছে, আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথাটা উপর দিকে করে তাকিয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। এই তুমি এই ছেলেকে এভাবে রাস্তায় শার্টের কলার ধরে টানছো কেন? রাফিকে যখন সজীব একেবারে ধরে রাস্তায় নিয়ে আসছিল, তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে। রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিয়াজ এগুলো দেখতে না পেরে সেখান থেকে চলে আসে। এবার সজীব বলে, আপনাকে বলতে হবে? আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনারা আপনাদের কাজে মন দিন, এগুলো না দেখলেই হবে। এটা বলে একটা হাসি দেয় রাফি। শার্টের বোতাম খুলতে যাবে। পুলিশ অফিসারটা সিগারেট টানছে আর দেখছে সজীব কি করে রাফির সাথে, কিন্তু সজীব যখন রাফির শার্টের 2টা বোতাম খুললো 3 নাম্বারটায় খুলতে, তখনই কেউ সজীবের হাত ধরে টান দেয়। সবাই সেদিকে তাকিয়ে দেখে পুলিশ অফিসারটা সজীবের হাত ধরে টানছে। সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কলার টান ধরে। সবাই অবাক চোখে চেয়ে আছে সজীবের দেখে। কি করছে পুলিশ অফিসারের কলারের হাত দেয়? সজীব কিছু বলার আগেই অফিসারটা সজীবের গালে কষে একটা চড় মারে। চড় খেয়ে সজীব নিচে পড়ে যায়। অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে, এই বেয়াদব ছেলেটাকে থানায় নিয়ে চলো। এটা শুনে সজীব বলতে থাকে, কার এত বড় সাহস আমাকে লকআপে ঢুকাবে? আমি মেয়রের ছেলে, আমার বাবা জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না। অফিসার আবারও সজীবকে টেনে তুলে চড় মারে। অনেকে এমন দৃশ্য দেখে অবাক হয়েছে, কেন এই একটা খ্যাত ছেলের জন্য অফিসারটা এমন করলো। রাফি তার শার্টের বোতাম দুটো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নুসরাত ভাবতেও পারছে না রাফির সাথে এমন হওয়াতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে, আর এটাও দেখছে যে রাফি অফিসারটার দিকে মুচকি হাসি দিয়েছে। নুসরাত ভাবছে কে রাফি। আবার সময় মতো পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজ, তুমি কাকে ধরে এনেছ তা কি তুমি জানো? এই ছেলেটার কি ক্ষমতা তা কি তুমি জানো? রাজ মুচকি এসে জবাব দেয়, সে কে বা তার কি ক্ষমতা তা আমার জানার প্রয়োজন নেই। আমি কে সেটা ওর বোঝা উচিত ছিল। মেয়েরা ব্রাহ্মণিত গলায় বলে, দেখো, এই ছেলেটা আমাদের সাইডের কর্পোরেশনের মেয়র শহীদ হোসেনের ছেলে। তাকে ধরে আনার জন্য তোমাকে অনেক ঝামেলা ফেস করতে হবে। ইচ্ছে ভালো ছেলেটাকে ছেড়ে দাও। রাজ একটা মুচকি হাসি দিয়ে বলে, সব ঝামেলা সামলাতে আমি প্রস্তুত। মেয়র নিজে এসে যতক্ষণ না পর্যন্ত ছাড়িয়ে নেবে ততক্ষণ তাকে আমি আটকিয়ে রাখবো। বলে রাজ চেয়ার থেকে উঠে সজীবের কাছে যায়। সজীব রাজকে দেখে বলতে থাকে, আর কিছুক্ষণ অপেক্ষা কর, বাবার কানে এতক্ষণে খবরটা চলে গেছে। তোর চাকরি থাকবে কিনা সন্দেহ, তবে তোর চাকরির কোনো ক্ষতি হবে না, কারণ তোকে মেরে পেপারের হেডলাইনে আমার নাম উঠবে। মেয়রের ছেলে সজীব হোসেন রাজ নামের পুলিশ অফিসারকে মেরে ফেলছে।
কেমন হবে বলতো? রাজ কান্না কান্না ভাব নিয়ে বলে। ভাই আমাকে কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে এক্ষুনি ছেড়ে দিব। রাজ এবার উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, তুই কি ভাবছিস আমি তোর কাছে এগুলো বলে মিনতি করব? তোর ধারণা পুরোপুরি ভুল। কি বলেছিলি যেন, আমার চাকরি থাকবে কি না? আমার চাকরি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুই তোর চিন্তা কর। আরও বলেছিলি আমাকে মেরে পেপারের হেডলাইনে সুপারস্টার হয়ে যাবি। তোর বাবাকে আসতে দে, তোর বাবার সামনে তোকে পিটাবো। রাজ সজীবকে এইগুলো বলছিল, তখনই পেছন থেকে কেউ কথাটা বলে ওঠে। রাজ চমকে যেয়ে পেছনে তাকায়। একটা মধ্যবয়সী উকিল কথাটা বলছে। রাজ ওনার হাত থেকে কাগজটা নিয়ে পরে সজীবকে দিকে তাকিয়ে সজীব হাসছে। রাজও মুচকি এসে একটানে কাগজটা ছিঁড়ে ফেলে। সেটা দেখে রাজীব ও উকিলটা অবাক। উকিল জিজ্ঞেস করে। রাজ মুচকি এসে জবাব দেয়, ওর বাবা মেয়র শহীদকে নিয়ে আসেন, তাহলে ছাড়বো। এই সব কাগজে হবে না, আপনি যেতে পারেন এখন। উকিল বাইরে চলে যায়। সজীব শুধু চিন্তা করছে, এর কি চাকরি যাওয়ার কোনো ভয় নেই? এই, তুই কাগজটা ছিঁড়ে ফেললি কেন? তোর তো সাহস কম না, তুই আমার বাবাকে থানায় আসার জন্য বলিস? ওই দেখ তোর বাবা থানায় চলে এসেছে, এখন তোর বাবার সামনে তোকে পিটাবো, তাহলে আমার সাহস দেখতে পারবি। বলে নিচ থেকে লাঠিটা উঠিয়ে সজীবকে মারতে যায়, কিন্তু সজীব বাধা দেয়। সজীব বলে, দেখ, আমার শরীরে যদি একটা আঁচড় লাগে, আমি তোকে যে কি করব তুই ভাবতেও পারবি না। রাজ হাসতে হাসতে কথাগুলো শোনে। কোন অফিসার এত বড় সাহস যে আমার ছেলেকে এখানে আটকে রাখছে, আবার মারাও হুমকিও দিয়েছে? কই সে অফিসার? শহীদ হোসেন জোরে জোরে কথাগুলো বলছে। রাজ বলে, মেয়র হয়েছেন বলে থানায় এসে উচ্ছৃঙ্খল করতে পারবেন না, থানায় আপনার মেয়রগিরি করতে পারবেন না, থানার বাইরে যা ইচ্ছা করবেন। মনে হয় কথাটা বুঝতে পারছেন। আর আপনার ছেলে পুলিশের কড়া ধরে টান দিয়েছে, আবার পুলিশকে হুমকিও দিয়েছে। মেয়রের ছেলে বলে আমি ছেড়ে দিব না কিন্তু। আর যাতে এমন দুঃসাহস না দেখাতে পারে, তাই আপনার সামনে ওকে। বলে রাজ তার লাঠিতে জোরে জোরে পাঁচটা বাড়ি দেয়। অফিসার, কাজটা ভালো করলেন না। হয়তো আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে, কিন্তু তা কোথায় দেখা হবে তা সময় বলে দিবে। বলে শহীদ তার ছেলেকে নিয়ে থানা থেকে চলে যায়। সবটাই মেহরাব নিজ চোখে দেখেছে, কিন্তু কিছু বলতে পারেনি।